नमस्कार बंधुरा लाइफ टाइम टिप्स आपनादेर सकलके स्वागतम। आज के आमि देखाबो एसिर इनस्टलेशन सम्बन्धे समस्त तथ्य। इनडोर यूनिट एबं आउटडोर यूनिट कोथाय फिक्स करले आपनि मैक्सिमाम फैसिलिटी एसिर थेके पाबेन, आउटडोर यूनिट कोथाय फिक्स करबेन, कोन तार कोथाय लागछे एबं कोन कोन तार कोम्पानिर संगे फ्री पाচ্ছেন, কোন কোন তার আপনাকে ইনস্টলেশন ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কিনতে হচ্ছে এবং সেটা যদি আপনি মার্কেট থেকে কিনে নেন কত কম খরচে কিনে নিতে পারবেন, কি সাইজের তার কিনতে হবে, কত অ্যাম্পিয়ারের টপ কিনতে হবে এবং কোন লেন্থের তার আপনাকে কিনতে হবে, কোথা থেকে কতদূর পর্যন্ত তারগুলি কোম্পানির তরফ থেকে ফ্রি দেয়, সমস্ত তথ্য আমি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সবার আগে বলে রাখি, এসির অর্ডার করার সঙ্গে সঙ্গে দুটি বড় বড় প্যাকেট আছে। একটিতে আউটডোর ইউনিট থাকে, সেটি অপেক্ষাকৃত বড় প্যাকেট থাকে, এবং একটি ইনডোর ইউনিট থাকে, সেটি অপেক্ষাকৃত ছোট প্যাকেট থাকে। এই ইনডোর এবং আউটডোর ইউনিটের যে প্যাকেটগুলি থাকছে সেটি ইনস্টলেশন ইঞ্জিনিয়ার আসার আগে কোনোভাবেই খুলে দেখবেন না। এটি খুলে দেখলে অনেক সময় প্রবলেম হতে পারে। ইনস্টলেশন ইঞ্জিনিয়ার আসার পরেই সেগুলিকে আনপ্যাক করুন। চলুন দেখে নিই কীভাবে সেটি আনপ্যাক হচ্ছে, কীভাবে সেটি ইনস্টলেশন হচ্ছে, কী কী বিষয়ের উপর আপনাকে নজর রাখতে হচ্ছে এবং কীভাবে ইনস্টলেশন করলে আপনি খুব অল্প পয়সায় অল্প খরচায় ইনস্টলেশনটিকে করিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে ইনস্টলেশন হচ্ছে ডাইকিন 3 স্টার এসি। এটা রিমোটটা আছে তাই না? এই রিমোটের প্যাকেটের সঙ্গে মাইক্রো ফিল্টারটিও থাকে, সেই জন্য এটিকে আগে থেকে সাবধানে রাখতে হয়, যেটি সর্বশেষে লাগানো। প্রথমে ইনডোর ইউনিটটিকে ইনস্টল করতে হয়, তার জন্য স্ট্যান্ডটিকে খুলে নেওয়া হচ্ছে এবং স্ট্যান্ডটির নিচেই পাইপগুলি লাগানো থাকে। এই পাইপগুলিকে বাইরের সঙ্গে ভিতরের ইউনিটটিকে কানেক্ট করতে হয় এবং এই পাইপগুলি লাগানোর সময় ইনস্টলেশন ইঞ্জিনিয়াররা ভিতরেই এটিকে রাখার চেষ্টা করে এবং তার ফলে প্রায় 2 থেকে 2.5 মিটার পাইপ এক্সট্রা ঘরের মধ্যেই লেগে যায়। এটা সবসময় ইনডোরে থাকে, ইনডোর করলে যখন কিছু প্রবলেম হবে। প্রথমে পাইপটিকে ওরা বাইরে বের করতে চায়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওরা পাইপটি বার করেই ফিক্স আপ করেছিল। এসি ইনস্টলেশন করার আগেই ওরা বিলটি দেখতে চায়, সেই জন্য বিলটি হাতের কাছে রাখবেন। বিলটির ছবি ওরা তুলে কোম্পানিকে পাঠায় এবং তারপর থেকেই আপনার ইনস্টলেশনের কাজগুলি শুরু হয়। এখানে কি দুটো পাইপই থাকে না একসঙ্গে? একটা গরম হাওয়া বেরোয়, একটা বোধহয় ঠান্ডা হাওয়া বেরোয় না, একটা সেকশন একটা লিকুইড। আচ্ছা, গ্যাস আর লিকুইড যেটা থাকে ওটা টানা, এটা টানবে, এটা ফেলবে। এইটাই বোধহয় কিনতে হচ্ছে তাই না? র্যাপিং টেপ যেটা, ওটা আঠা থাকে না, আঠা থাকলে তো ফর্মটা পুরো নষ্ট হয়ে যায়। ওইটা এখান থেকে ধরলি মেশিনটা এতটা বেরোবে। আচ্ছা, ওইদিকে এতটা, এইদিকে এতটা বেরোবে, এদিকটা বেশি বেরোবে, এদিকটা কম বেরোবে। ওয়াটার লেভেলটা দেয় তো, জল যেন ভিতরে না পড়ে, এটা খুব রিস্কি হয়ে যায়। ইনডোর ইউনিটটি ফিট করার সময় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এটিকে ওয়াটার লেভেল দিয়ে খুব সুন্দর করে হরাইজেন্টালি ফিক্স করতে হবে এবং এর উপরে যেন মিনিমাম 1 ফুটের কাছাকাছি জায়গা থাকে, কেন কি এসি উপর থেকে গরম হাওয়াটিকে টেনে নেয় এবং নিচের দিকে সেই গরম হাওয়াটিকে ঠান্ডা করে পাঠিয়ে দেয়। সুতরাং ওপরের দিকে যদি ব্লকেজ থাকে, সিলিংয়ের খুব কাছাকাছি যদি ইনডোর ইউনিটটাকে ফিক্স করা হয়, তাহলে উপরের দিক থেকে এসির মধ্যে হাওয়াটি প্রবেশ করতে খুব প্রবলেম তৈরি হবে। সেই জন্য এসির ওপরে যেন অবশ্যই 1 ফুটের কাছাকাছি জায়গা থাকে, সেটিকে দেখে নিতে হবে এবং ইনডোর ইউনিটটি ইনস্টলেশনের সময় হরাইজেন্টাল লেভেলটিকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। তা না হলে এসি থেকে জল কিন্তু ঘরের ভিতরে পড়তে পারে। ওইখানটায় হোল করতে হবে তাই না? এইটা হলো বাইরে নিয়ে গিয়ে খুললে সুবিধা হতো না? এখানে পাইপ আর ওই ইনডোর থেকে আউটডোরের যে কেবেলগুলো দেয় বোধ হয় নাকি? এই কেবেলটা বোধ হয় ইনডোরের সঙ্গে আউটডোর কানেক্টিংয়ের। আমি ওই এটা কিনে রেখেছি, ওই যে টপটা কিনে রেখেছি। আরেকটা তার যাবে, ওইটা আপনার প্লাগ পয়েন্টে ডাইরেক্ট আউটডোর পর্যন্ত যাবে। প্লাগ পয়েন্ট থেকে ডাইরেক্ট আউটডোর পর্যন্ত। এখানে কোন কোন পয়েন্টসগুলো আছে? আউটডোর দিয়ে ইনডোর এখানে লাগলো। প্লাগ পয়েন্ট থেকে এখানে আসার কোনো গল্প নেই, মানে যেটা অন্যান্য এসিতে আছে তাই না? আপনার এই ডাইকিন এসিতে একটা কি আছে, আউটডোর কানেকশন দিবার কারণটা হচ্ছে আপনার শর্ট সার্কিট হোক, আগুন লাগুক, বাইরে হবে, যা হবে সব বাইরে হবে, ভিতরে কিছু হবে না। আপনি এখানে যে কোনো কালার ম্যাচ করতে পারেন, ঠিক আছে? মানে ইনডোরে যা কানেকশন হবে আউটডোরে যেন সেম কানেকশনই থাকে। মানে এখানে ধরুন 1 নম্বরে লাল দিচ্ছেন, বাইরেও যে 1 নম্বরে লালই দিতে হবে। এখানে যা যা দেবো, এখানে 1 2 3 4টে পয়েন্ট আছে, এখানে এই চারটে লাল দিলাম, হ্যাঁ, যা দুয়ে যদি ব্লু দিই ওখানেও 2 ব্লুই দিতে হবে তাই না? এই ব্যাপার হচ্ছে। এটা কেবলের ক্ল্যাম্পটাকে আটকে দেওয়া হচ্ছে কানেকশনে যাতে চাপ না পড়ে, তার জন্য এটার একটা এক্সট্রা প্রোটেকশন কেবলটাকে দিয়ে দিচ্ছে।
ইলেকট্রিক কানেকশনটা এখানে আউটডোরে থাকবে। এটা 4টে উপরে কানেকশন আছে, তার মানে ইনডোর টু আউটডোর যে 4টে তার আছে ওইটা এতে এসে কানেক্ট হবে। ওখানে যেভাবে একে লালটা লাগালে দুইয়ে ব্লুটা সেভাবে এখানে কানেক্ট করতে হবে। হ্যাঁ, কানেক্ট করতে হবে। নিচে 3টে পয়েন্ট দিয়ে আছে, 1টা 2টো 3টে। মাঝেরটা নেই কেননা এটা হচ্ছে কম্প্রেসার লাইন, আর এটা হচ্ছে আমার মেন লাইন। মেন লাইন 3টেই হয়, লাইন, নিউট্রাল আর আর্থিং। ওই জন্য তার জন্য 3টে পয়েন্ট। ও এইখানেই আউটপুট ইনপুট দুটোই ঢুকে যাচ্ছে না? এইখানে আমার নিচের দিকটাই হচ্ছে মেন লাইনটা ঢুকে যাবে এইখানে, ফেজ, নিউট্রাল আর আর্থ। হ্যাঁ, আর এইটাতে ওই ওপরের যে 4টে তার ছিল ইনডোর আউটডোর কানেকশন, সেটা ওপরের তারে লাগবে। বড় পাইপের হোলটা আমরা দেখলাম, এখন এই ছোট পাইপের হোলটা এরা করবে। তার জন্য আগে নাটটিকে ভেতরে নিয়ে নেওয়া হলো, তারপরে এই ক্ল্যাম্প দিয়ে ওটা দেখে নিতে হবে কোন রেঞ্জটাতে সেট হচ্ছে, তাই না? এই রেঞ্জটায় সেট হলো, এবার ওটাকে দুই দিকে টাইট করে নিতে হবে। এই হোলটি কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট পার্ট এই এসির জন্য, কেন কি এখানে কোনো রকম লিকেজ হলে সব সময় এই গ্যাসটি বেরিয়ে যাবে। আর 32 গ্যাস যেটা ভরা রয়েছে সেই গ্যাসটি কিন্তু এইদিকে বেরিয়ে যাবে। সুতরাং এই জায়গাটিতে খুব ভালোভাবে সাবধানে কাজগুলি করতে হবে, এবং সমস্ত ইনস্টলার ইঞ্জিনিয়ার যারা থাকে তারা কিন্তু এই জায়গাগুলি দেখে শুনি এই কাজগুলি করে। দেখুন কিভাবে খুব সুন্দর একটা ক্ল্যাম্প দিয়ে আপনার বাড়িতেই এটাকে একটা এয়ারটাইটের ব্যবস্থা করে নেবে এরা। এটা হয়ে গেল, এরকম একটা জিনিস তৈরি হয়ে গেল। দিকের নাটটি এবং ওই দিকের নাটটি যখন জাম নাট হয়ে যাবে তখন কিন্তু এয়ার ফ্লোটা টোটালি বন্ধ হয়ে যাবে। ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় R32 গ্যাসটি এই আউটডোর ইউনিটের মধ্যে এয়ারটাইট করে ভরা থাকে। সুতরাং আউটডোর ইউনিটের এই পয়েন্টগুলি যখন খোলা হচ্ছে খুব সাবধানে খুলতে হয়, এবং কোনোভাবেই যেন লকটি খুলে না যায় সেই দিকে দারুণভাবে লক্ষ্য রাখতে হয় ইনস্টলেশন ইঞ্জিনিয়ারদের। এবং ইনডোর আউটডোরের সমস্ত পাইপগুলি কানেকশন হয়ে যাবার পরে শ্যাম্পু জল দিয়ে চেক করে নিতে হয় কোনো রকম কোনো লিকেজ আছে কিনা। ডকেট করালে তখন আপনারা এসে ফ্রি সার্ভিসিং করে দেবেন, বছরে 3টে। এইটার আবার মাপ আছে না, ছোটোটার বড়োটা কোথায় হবে। এখন র্যাপিং টেপ দিয়ে এই ইনসুলেশনটিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এর ফলে ইনসুলেশনটি প্রোটেক্টেড হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কপার পাইপটিও প্রোটেক্টেড হয়ে যাবে। এই র্যাপিং টেপটি ওয়েদার প্রুফ, এটিকে খুব ভালোভাবে করিয়ে নিতে হবে। ডবল র্যাপ করালে হচ্ছে 600 টাকা, সিঙ্গেল র্যাপ 300 টাকা। এটা হচ্ছে ডাইকিনের কস্টিং। এছাড়াও এই ইনডোর এবং আউটডোর পাইপটি সমস্ত এসি কোম্পানিগুলি 3 মিটার দিয়ে থাকে। 3 মিটার মতলব 10 ফুটের বেশি পাইপ যদি লাগে তাহলে কিন্তু আপনাকে সেটিকে আলাদা করে ইনস্টলেশন ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কিনতে, এবং ইনস্টলেশন ইঞ্জিনিয়াররা এই পাইপটিকে বাড়ানোর চেষ্টা করে থাকে, এবং সেক্ষেত্রে এই পাইপের জন্য কপার পাইপ এবং ইনসুলেশনের জন্য 700 থেকে 800 টাকা পার ফুটে খরচা পড়ে। সেজন্য চেষ্টা করবেন ইনডোর এবং আউটডোর ইউনিটটি 3 মিটার মতলব 10 ফুটের মধ্যে বসানোর। এখন কপার পাইপ এবং কেবেলগুলিকে ইনডোর ইউনিট থেকে আউটডোর ইউনিটে নিয়ে যাওয়ার জন্য দেওয়ালে প্রয়োজনীয় হোলগুলি করা হচ্ছে। এই প্রসঙ্গে বলি, ডাইকিন কিন্তু নিজস্ব ইনস্টলেশন ইঞ্জিনিয়ার রাখে না, এরা থার্ড পার্টি ইনস্টলেশন ইঞ্জিনিয়ারকে দিয়ে এই সমস্ত এসির ইনস্টলেশনগুলি করিয়ে থাকে। জলটা যেন ওই দিকে করে দিও, তাহলে ভেতরে জল চলে আসবে। সেজন্য দেখতে পাচ্ছেন এখানে এরা অর্ডিনারি ড্রিল দিয়ে এই হোলগুলি করছে, এতে কিন্তু দেওয়ালটি অনেকটা বড়োভাবে ফুটো হয়ে যাচ্ছে। এলজি, প্যানাসনিক এরা নিজস্ব ইনস্টলেশন ইঞ্জিনিয়ার দিয়ে এই ইনস্টলেশনগুলি করায়, সেখানে কিন্তু হোল করার জন্য একটা নতুন ধরনের ড্রিল পাওয়া যায়, একদম ছোট্ট মতো হোল এই ড্রিলের সাহায্যে করে নেয়। ব্ল্যাক কালারের এই তারটি 4 করে, এই তারটি ইনডোর থেকে আউটডোর ইউনিটের কানেকশন হয়, এবং এই তারটি কোম্পানির তরফ থেকে বক্সের সঙ্গে 10 ফুট আসে। 10 ফুটের থেকে বেশি দূরে যদি ইনডোর এবং আউটডোর ইউনিট ইনস্টল হয় তাহলে কিন্তু এই তারটি ইনস্টলারদের কাছ থেকে বা বাইরে থেকে কিনতে হয়, এবং এই তারটির কিন্তু যথেষ্ট কস্টিং, কেন কি এটি 4 কোর 2.5 স্কোয়ার mm এর তার। সাদা কেবেলটি 2.5 স্কোয়ার mm 3 কোরের। এই কেবেলটি ডাইকিন এসির সঙ্গে সাপ্লাই করে না, এই কেবেলটিকে আলাদা করে কিনতে হয়, এবং এই কেবেলটি প্লাগ পয়েন্ট থেকে আউটডোর ইউনিট পর্যন্ত, এবং এই কেবেলটি আপনাকে অবশ্যই প্লাগ পয়েন্ট থেকে আউটডোর ইউনিট পর্যন্ত মাপ করে আগে থেকে কিনে রাখতে হবে। এর সঙ্গে যে টপটি লাগবে সেই টপটিও ডাইকিন থেকে দেওয়া হয় না, এই টপটিকেও আগে থেকে যে কোনো ইলেকট্রিক্যাল দোকান থেকে কিনে রাখতে হবে। তাহলে কস্ট অনেকটা কাটেলমেন্ট হয়ে যাবে এসি ইনস্টলেশনের জন্য।
এখানে দুটো ছোট ফিল্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, মাইক্রো ফিল্টার। এটি হচ্ছে মাইক্রো ফিল্টার, এটি রিমোটের প্যাকেটের সঙ্গে থাকে। এটিকে ভালোভাবে রেখে দিতে হয়, তার কারণ ইনস্টলেশনের সময় এটি মিসপ্লেসড হয়ে যাওয়ার বহুত চান্স থাকে। আর এইগুলোই বোধহয় বেশি পরিষ্কার করতে হয় না, ওই ওপরের ফিল্টারগুলো। মেইন ফিল্টার যেটা আছে এখানে আউটডোর ইউনিটটি বসানোর জন্য ওয়াটার লেভেল দিয়ে মাপজোপ করে নেওয়া হচ্ছে এবং প্রথমে একটি স্ট্যান্ড বসানোর পরে সেকেন্ড স্ট্যান্ডটি বসানো হচ্ছে। এখানে ফাস্টনার নাট দিয়ে এই আউটডোর ইউনিটটিকে বসানো হয়। এই নাটগুলি যত বেশি টাইট করা হয় তত ভিতরের দিকে গিয়ে খুলে যায় এবং খুব সুন্দরভাবে আপনার আউটডোর ইউনিটটিকে ওয়ালের সঙ্গে মাউন্টিং করে রাখে। এই আউটডোর ইউনিটের প্লেসমেন্টের উপরেই নির্ভর করবে আপনার এসির কনজাম্পশন কত হবে। আউটডোর ইউনিটটিকে যদি রৌদ্রের মধ্যে রাখেন তাহলে আউটডোর ইউনিটের টেম্পারেচার এমনিতেই বেড়ে যাবে এবং এসির যেটা মেন কাজ আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিটের মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স তৈরি করা। রৌদ্রের মধ্যে থাকার ফলে আউটডোর ইউনিটের টেম্পারেচার এমনিতেই বেশি থাকবে, বেশি বিদ্যুৎ খরচ করে আউটডোর এবং ইনডোর ইউনিটের মধ্যে একটা হিউজ টেম্পারেচার ডিফারেন্স তৈরি করতে হবে। সেই জন্য আউটডোর ইউনিটটাকে অলওয়েজ ঠান্ডা জায়গায় রাখতে হবে, বিশেষত রোদ্দুর যেন কোনোভাবেই না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য আউটডোর ইউনিটটিকে ব্যালকনিতে সেট করতে পারে অথবা এমন ওয়ালে সেট করুন যেখানে রোদ্দুর খুব একটা পড়ে। যদি ছাদের উপরে আপনাকে আউটডোর ইউনিট সেট করতে হয় তাহলে আউটডোর ইউনিটের ওপর অবশ্যই একটা সেট লাগিয়ে দিন, তা না হলে আপনার এসির কনজাম্পশন কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এছাড়াও আউটডোর ইউনিটটি দূরে থাকার জন্য কপার পাইপটি বেশি লাগবে এবং ইনডোর আউটডোর ইউনিটের যে কানেক্টিং তারগুলি থাকে সেটিও অনেক বেশি লাগবে। ডাইকিনের ক্ষেত্রে ইনপুট কেবেলটি যেহেতু আউটডোর ইউনিটে থাকে সেই জন্য ইনপুট কেবেলটিও অনেক লেংথের কিনতে হবে। সেই জন্য যতটা সম্ভব হয় আউটডোর ইউনিটটিকে ইনডোর ইউনিটের কাছাকাছি ইনস্টল করতে হবে। এখানে কভার পাইপগুলিকে কানেক্টিং করার কাজ চলছে। এই জায়গায় ভালোভাবে খেয়াল রাখতে হবে ড্রেনেজ পাইপটি যেন কোনোভাবেই বেন্ড হয়ে উপরের দিকে বেঁকে না যায়। ড্রেনেজ পাইপটিকে সবসময়ই নিচের দিকে নামিয়ে সেট করতে হবে। কপার পাইপ দুটি ইনসুলেশন সহ এভাবে ক্ল্যাম্প করে নিয়ে এসে আউটডোর ইউনিটে আনা হয় এবং এখানে আউটডোর ইউনিটে কানেক্ট করা হয়। এই কানেকশনটিকে ভালোভাবে দেখে নিতে হবে, কেন কি এখানে লিকেজ হলে R32 গ্যাসটি বেরিয়ে যেতে পারে। আপনারা কি ভ্যাকুয়াম করেন না ভ্যাকুয়াম করেন না? না, ভ্যাকুয়াম হবে না। এখন এইটাকে ইউজ করলেই R32 গ্যাসটা ভেতরে ইউনিটেও চলে যাবে, তাই না? R32 গ্যাসটিকে পাইপের মধ্যে এবং ইনডোর ইউনিটের মধ্যে পাঠানোর পর সমস্ত জয়েন্টগুলিতে শ্যাম্পু ফেনা দিয়ে দেখে নেওয়া হচ্ছে কোনো লিকেজ আছে কি না। লিক টেস্ট করে নেওয়ার পরে এখন ওরা ওটাকে র্যাপিং টেপটাকে জড়িয়ে দিচ্ছে ভালো করে। কালো রঙের কেবেলটির সাহায্যে ইনডোর থেকে আউটডোর ইউনিটের কানেকশন হয় এবং এটিতে 4টি ওয়্যার থাকে। এই কেবেলটি 10 ফুট ডাইকিনের প্যাকেটের সঙ্গেই চলে আসে এবং সাদা রঙের যে কেবেলটি রয়েছে সেটি প্লাগ থেকে ডাইরেক্ট আউটডোর ইউনিটে আসে। এখানে 3টি ওয়্যার থাকে, ফেজ, নিউট্রাল এবং আর্থ। এই তারটিকে বাইরে থেকে কিনতে হয় অথবা ইনস্টলেশন ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কিনতে হয়। ডাইকিন এসিতে আউটডোর ইউনিটে মেন কানেকশনগুলি হয়। এখানে নিচের স্লটটিতে ইনপুট কানেকশনগুলি করতে হচ্ছে এবং ওপরের স্লটটিতে আউটডোর থেকে ইনডোর ইউনিটের কানেকশনটি হবে। নিচের স্লটটিতে 3টে তার থাকে এবং ওপরের স্লটটিতে 4টি তার থাকে। কানেকশনটি কিভাবে করা হচ্ছে সেটি আগেই দেখিয়েছি, সেভাবে এই কানেকশনগুলিকে করে নেওয়া হচ্ছে। এসির থেকে জল বেরোনোর পুরো পাইপটি আপনাকে কিনতে হয় এবং এটি ইনস্টলেশন ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কিনলে অনেকটাই কস্ট পড়ে যায়। এই পাইপটি কোনো এসি কোম্পানি প্রোভাইড করে না, এই পাইপটি পুরোটাই আপনাকে বাইরে থেকে কিনতে হয় অথবা ইনস্টলেশন ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কিনতে হয়। এসির আউটলেট পাইপটিকে ইনসাইডে এবং বড় যে পাইপটি দিয়ে আপনার জলটি বাইরে চলে যাবে সেটিকে আউটসাইডে ফিক্স করতে হয়। ড্রেনেজ পাইপটিকে সবসময় ইনক্লাইন্ড ওয়েতে ফিক্স আপ করতে হবে, তা না হলে কিন্তু ইনডোর ইউনিট থেকে জল ঘরের মধ্যে পড়তে পারে। এভাবে যাচ্ছে গ্যাসটা? না, গ্যাসটা দেখলাম লোড আছে কি না। এইভাবে গ্যাসটা এখন ভিতরে চলে গেল, তাই তো? এবার পুরো পাইপ লাইনে ঘুরছে, ইনডোর দিয়ে আউটডোর পুরো সব জায়গায় এবার গ্যাস চলে গেল। আর একটা কি করলে এখন এটা ইনডোর দিয়ে এই পর্যন্ত এলো, তাই তো? এখন ইনডোর আউটডোর বোথ কানেক্ট হয়ে গেল। ফুল প্রেসারে কি হচ্ছে সেটা দেখে নিলে ভালো। না, কোনো লিকেজ নেই। এইটা কি গ্যাস ফিল আপ করতে গেলে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কভারটা লাগাতে হবে। ডাইকিন এসি রিমোটের সঙ্গে ব্যাটারি সাপ্লাই করে না, 2টি AAA সাইজের ব্যাটারি মার্কেট থেকে কিনে রিমোটে লাগাতে হবে। এসি লাগানো হয়ে গেছে,
পাইপগুলো এই দিক দিয়ে এসছে। কম্প্রেসারটা কিন্তু এখনও রান করেনি। আউটডোর ইউনিটের পিছনের দিকে এখানে টেম্পারেচার সেন্সারটি লাগানো থাকে। আউটডোর ইউনিটে কম্প্রেসারটি রান না হওয়ার জন্য টেকনিশিয়ানরা আউটডোর ইউনিটটি খোলার সিদ্ধান্ত নেয় এবং দেখা যায় ভিতরে একটি ফ্যান ভাঙা রয়েছে এবং তারা এটি রিপ্লেসের ব্যবস্থা করে। যদি আমি প্যাকেটটা আগে থেকে আনপ্যাক করে দিতাম তাহলে কিন্তু এই রিপ্লেসমেন্টটি হতে অনেক সমস্যা তৈরি হতো। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কমপ্লেক্স থেকে এই এসিটি আমি পারচেজ করেছি 14/4/2024 তারিখে এবং 36,800 টাকা দিয়ে। এই এসিটির ইনস্টলেশন কমপ্লিট হয়েছে ফ্যান রিপ্লেসমেন্ট সহ 24/4/2024 এবং ইনস্টলেশনের জন্য খরচ পড়েছে 2757 টাকা। বর্তমানে এই এসিটি স্রেফ দিনের বেলায় ব্যবহার করা হয় এবং 30 ডিগ্রি টেম্পারেচার রেখে 10 থেকে 12 ঘন্টা চালানো হয়। প্রত্যেক দিন 5 থেকে 7 ইউনিট কারেন্ট এই এসিটি কনজিউম করে থাকে।